হ্যাঁ, সব ধরনের মানুষকেই এই অ্যাওয়ারনেসটা আমি দিতে চাই। তোমরা বা আপনারা হয়তো জানেন যে এটিএম ইন্টারচেঞ্জ ফি বাড়ছে। এটিএম থেকে টাকা তুলতে এখন থেকে দিতে হবে অতিরিক্ত চার্জ। কবে থেকে এই জিনিসটা লাগু হচ্ছে? 1 মে, 1 মে 2025 থেকে, মানে সামনের মাস থেকে। এবার কথা হচ্ছে যে এটা আরবিআই অলরেডি অ্যাপ্রুভড করে নিয়েছে, ফলোড বাই দ্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা এনপিসিআই নামে আমরা জানি। তো এটা 1 মে 2025 থেকে চালু হচ্ছে। এবার কথা হচ্ছে যে এটিএম ইন্টারচেঞ্জ ফিটা কি। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জাস্ট ছোট্ট করে কয়েকটা জিনিস একটুখানি বলতে চাইবো, বোঝাতে চাইবো যে এই যে অতিরিক্ত চার্জটা দিতে হচ্ছে, অতিরিক্ত চার্জ কিসের জন্য দিতে হবে, কাদেরকে দিতে হবে, কখন দিতে হবে। কথা হচ্ছে যারা এটিএম থেকে টাকা তুলতে যাবেন আফটার এ সার্টেন টাইম, কিছু সময় পরে, তাদের সবাইকেই এই চার্জটা দিতে হবে। আমরা ইন্ডিয়াতে যদি সিটিসকে ভাগ করি বা শহরকে ভাগ করি, সেখানে আমাদের দুটো নাম আসবে, একটা মেট্রো সিটি বলবো, একটা নন মেট্রো সিটি বলবো। মেট্রো সিটি কারা? যেখানে পপুলেশন বেশি আছে, যেখানে অ্যামিনিটিস বেশি আছে, সুযোগ সুবিধা বেশি আছে, জীবনযাত্রার মানটা একরকম, সেটা হচ্ছে মেট্রো সিটি। যেমন কলকাতা, চেন্নাই, বোম্বে, এগুলোর কথা বলবো। আর নন মেট্রো সিটিজ মানে হচ্ছে যেখানে এর ঠিক উল্টো, অত লোকের বাস নেই, অ্যামিনিটিস কম, সুযোগ সুবিধা কম, এরিয়া কম। যেমন ইন্দোর বলো, ভাদোদরা বলো, মাইসোর বলো, এগুলো। যেমন আমাদের কলকাতার কথা যদি আমরা বলি, কলকাতা আমাদের মেট্রো সিটির মধ্যে পড়বে। তো এবার কথা হচ্ছে যে এটিএম ইন্টারচেঞ্জ ফি বাড়ছে। ইন্টারচেঞ্জ ফি মিনস হচ্ছে যে আপনাদের ধরুন একটা সার্টেন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সাপোজ আমি ধরে নিলাম আপনাদের অ্যাক্সিস ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তো আমরা যে সবসময় অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে অ্যাক্সিস ব্যাংকের এটিএম থেকেই টাকা তুলবো সেরকম না, আমরা কেউই করি না। আমাদের বাড়ির সামনে যে এটিএম আছে সেই এটিএম থেকেই আমরা টাকা তুলি স্বভাবত, বা যেখানে আমরা যাচ্ছি তার আশেপাশে যেটা আছে ওটা থেকেই তুলি। তো টাকা তোলার সময় আমরা এটা দেখি না যে সেটা পার্টিকুলার আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকেরই এটিএম কিনা, এটা সবসময় দেখা সম্ভব হয় না, আর এটা সবসময় পাওয়াও যায় না। এবার কথা হচ্ছে যে আমার যদি এ নামক একটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং আমি যদি বি নামক একটা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এটিএম থেকে আমি যদি টাকা তুলি, তো সেক্ষেত্রে আমাদের একটা এটিএম এর ফ্রি ট্রানজাকশন লিমিট থাকে। এটা আমরা সবাই জানি, না জানলে জাস্ট এটা ব্যাংক, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের যারা স্টাফ আছে সেই স্টাফদের কাছ থেকে জেনে নেবেন যে আপনার পার্টিকুলার যে এটিএম কার্ড, সেই এটিএম কার্ডে কটা ফ্রি ট্রানজাকশন লিমিট আছে। সেটা সিটিস টু সিটিস ভ্যারি করে। যেমন আমি যতদূর জানি যে নন মেট্রো সিটিসে যারা থাকে তাদের ক্ষেত্রে পার ফ্রি ট্রানজাকশন লিমিট 3টে থাকে, আর মেট্রো সিটিসের ক্ষেত্রে 5টা থাকে। ফ্রি ট্রানজাকশন লিমিট কোনটা? যে আমার এ নামক ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমি বি নামক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলছি, যেটা জেনারেল কেসে হয়, আমি সেটাই আপনাদের বলছি। তো এটার ক্ষেত্রে আরবিআই বলছে যে আগে যেটা ফ্রি ট্রানজাকশন লিমিট পার করার পরে, মানে 5টা যদি আমার ফ্রি ট্রানজাকশন লিমিট থাকে, 6 নম্বর ট্রানজাকশন থেকে আগে যেটা 17 টাকা চার্জ করা হতো, এখন সেই চার্জটা 2 টাকা বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে 19 টাকা। এইটা গেল আমাদের ট্রানজাকশন ফি। আর যদি আমাদের নন ট্রানজাকশন কোনো অ্যাক্টিভিটিস হয়, নন ট্রানজাকশন অ্যাক্টিভিটি কেমন? যেমন আমাদের সবসময় ব্যাংকে গিয়ে ব্যালেন্স এনকোয়ারি করা হয় না, আমরা এটিএম থেকে ব্যালেন্স এনকোয়ারি করে নিই। পিন চেঞ্জ করলাম, মানে ক্যাশ উইথড্রল ছাড়া অন্য যে কোনো জিনিস, ব্যালেন্স এনকোয়ারি বলো, পিন চেঞ্জ বলো, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর ক্ষেত্রে আগে যেটা 6 টাকা চার্জ ছিল, এখন সেটা 1 টাকা বাড়ছে, 7 টাকা চার্জ হচ্ছে। এবার এটা আপনাদের বা তোমাদের দেখে মনে হতে পারে যে স্যার মাত্র তো 2 টাকা বাড়লো, মাত্র তো 1 টাকা বাড়লো, এটা কি? এটা যখন বৃহৎ ক্ষেত্রে তুমি দেখবে, আজকের দিনে দাঁড়িয়ে একটা, মানে জবে থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয় তবে থেকেই একটা এটিএম কার্ড হাতে ধরিয়ে দেওয়া হয়, মানে সবাই নেয় আর কি। কিন্তু এটিএম পুষতে তার ব্যাকগ্রাউন্ডে যে মেনটেনেন্স কস্টগুলো আছে, মেনটেনেন্স চার্জেসগুলো আছে, সেগুলো কেউ দেখে না। এখান থেকে সরকারের কত আয় বলো তো? এই যে মেনটেনেন্স ফি 2 টাকা বাড়ালো বা 2 টাকা বাড়ানো হলো, এটা একটা বৃহৎ আকারে দেখলে কোন জায়গাতে এই জিনিসটা যাবে, এই অ্যামাউন্টটা কোথায় যাবে, কাদের ক্ষেত্রে অ্যামাউন্ট যাবে, সব থেকে কারা এটাতে ফল ভোগ করবে? যারা হোয়াইট লেভেল এটিএম ট্রানজাকশন করে, যাদের পুরো ব্যবসাটাই, পুরো বিজনেসটাই ক্যাশ ট্রানজাকশনের মধ্যে হয়।
বা এরকম বলতে পারি যে যারা স্মলার অ্যাকাউন্ট হোল্ডার, যারা স্মলার ট্রানজাকশন করে, যারা অনলাইন ট্রানজাকশন করে না, তাদের ক্ষেত্রে যাদের মানতে হয়তো মানে প্রত্যেক দিনই হয়তো তোমার এটিএম থেকে টাকা তুলতে হয়, এরকম হয়, একটা পার্টিকুলার ট্রানজাকশন লিমিট তাদের তো থাকবে, তারপরে চার্জেস হচ্ছে, সেই চার্জেসটা যদি বেড়ে যায় তো বেসিক্যালি অ্যাফেক্টেড হবে তারা। তবে একদিকে ঠিক যে গভর্নমেন্ট এখনো ইউপিআই ট্রানজাকশন, যেটা ক্যাশলেস ইকোনমি, যেটাকে আমরা বলি মানে ক্যাশলেস ট্রানজাকশন, যেটা থার্ড পার্টি তোমার যে ধরনের অ্যাপ্লিকেশন আছে, ফোনপে, গুগল পে, পেটিএম, তার থ্রু দিয়ে ট্রানজাকশন করতে বলছে, এটা এখনো পর্যন্ত ফ্রি, মানে এখানে কোনো ইন্টারচেঞ্জ ফি নেই। পরবর্তীকালে এখানেও হয়তো লাগু হবে, সেই দিন খুব বেশি দূরে নয়। তো কয়েকদিন আগে একটা আর্টিকেল দেখছিলাম যে গুগল পেতে নাকি এখন ট্রানজাকশন ফি কাটবে, যদিও এখনো পর্যন্ত এটা লাগু হয়নি, জিপে ফোনপে দুটোতেই, তো এটা এখনো পর্যন্ত ফ্রি আছে। তো বেশি এফেক্টেড কারা হবে? যারা এই টোটাল ট্রানজাকশনটাই ক্যাশের থ্রু দিয়ে হয়, যারা টোটাল বিজনেসটাই স্মল বিজনেস হোল্ডার, যেখানে অনলাইন পেমেন্ট সিস্টেম নেই, তারা বেশি এফেক্টেড হবে, তাদের মেনটেনেন্স কস্ট বাড়বে, যাদের প্রত্যেক দিন এটিএমে যেতে হয়। তোমরাও যারা আছো, যারা এটিএম ট্রানজাকশন বেশি করো, তোমরা এই তোমাদের বা আপনাদের এই জিনিসটা বলার জন্যই এই ভিডিওটা করা, যে বাংলায় ছোট্ট করে আমি এই জিনিসটা সম্পর্কে একটুখানি মানে আইডিয়া দিয়ে দিই। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে এই ট্রানজাকশন ফিটা বৃহৎ আকারের ক্ষেত্রে তো অনেক একটা লামসাম অ্যামাউন্টে যাবে প্রত্যেক মান্থে, গভর্নমেন্টের একটা এক্সট্রা ইনকাম এখান থেকে, ঠিক। এবং আরেকটা জিনিস ঠিক যে এই টাকার ওপরে কোনো জিএসটি লাগছে না এটা। আর যদি এটিএম এর তরফ থেকে কোনো রকম কোনো ফল্ট হয়, এটিএম এর তরফ থেকে ফল্ট বলতে যে ট্রানজাকশন এরর দেখালো, কানেকশন প্রবলেম হলো, লিঙ্কে সমস্যা হলো, বা এটিএমে ক্যাশ নেই, টাকা নেই, তো সেক্ষেত্রে ওই ট্রানজাকশন ভ্যালিড ট্রানজাকশন হিসেবে গণ্য হবে না, ওটা ইনভ্যালিড হিসেবেই হবে। তো সেখানে ট্রানজাকশন লিমিট পার হওয়ার কোনো রকম কোনো ভয় নেই। আচ্ছা, আরেকটা জিনিস, একটা অ্যাওয়ারনেস বা কথা একটু বলতে চাইবো, যেটা ইউপিআই ট্রানজাকশন নিয়ে। ঠিক আজকের দিনে দাঁড়িয়ে ইউপিআই পেমেন্ট করি না এমন বোধহয় কেউই নেই, বাচ্চা থেকে বুড়ো সবাই এখন ক্যাশলেস জিনিস, মানে এত ক্যাশ নিয়ে পকেটে ঘোরার মতো সময় নেই, বা এই সময় ক্ষেত্রে আমি দাঁড়িয়ে বলবো যে উচিত নয়। যখন ফোনপে গুগল পের অপশান আছে তো জিনিসটা ক্যাশলেসই করা উচিত। এবার যারা হয়তো ফোন চালাতে এখনো পর্যন্ত সেইভাবে পারেন না, বা যারা টেক সেভি নয়, তারা সেই জিনিসটাকে সেই রকমভাবে ভাববে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ইউপিআই ট্রানজাকশনের থ্রু দিয়ে যদি ট্রানজাকশন করা যায় সেটা অনেক বেশি সেফ, এবং তার একটা প্রুফও থাকে, সেই প্রুফ অনেক বেশি ভ্যালিড। যাই হোক, এবার ইউপিআই ট্রানজাকশনের ওপরে আরবিআই এর একটা নতুন রুল এসছে, যেটা এপ্রিল 1 তারিখ থেকে চালু হয়েছে। সেট রুলটা কীরকম ভালো করে শোনো, খুব ইন্টারেস্টিং জিনিস এটা, যে আমরা যখন কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলি, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে একটা ফোন নাম্বার আছে, ফোন নাম্বার লিঙ্ক করা আছে। এবার আজকের দিনে দাঁড়িয়ে দুটো সিমকে একসঙ্গে চালানো, যা মানে একটা সিম কার্ড পুষতে যে পয়সা লাগে, রিচার্জের যা ফি, সেটা অনেক। একটা সাধারণ ঘরের যেখানে 3-4 জন মেম্বার আছে, সেই 3-4 জন মেম্বারের যদি প্রত্যেকেরই একটা করে ফোন থাকে, তাহলে প্রত্যেকের ফোনে যদি দুটো করে সিম থাকে, 8টা সিম, 8টা সিমের মান্থলি রিচার্জ কত তুমি ভাবো, যেটা তাকে পুষতে কাজে লাগছে। তো সেই ক্ষেত্রে আমরা দাঁড়িয়ে দেখছি, মানে দাঁড়িয়ে বলতে পারি যে একটা করে সিম যদি কারোর ঘরে থাকে, মানে পার ফোনে থাকে, সেটা এনাফ। মানে দুটো করেই সিম থাকলেও কজনের কাছে সেই দুটো সিমই অ্যাক্টিভ আছে সেটা নিয়ে যথেষ্ট সম্ভাবনা, সেটা আপনারাই ভালো বলতে পারবেন। এবার কথাটা হচ্ছে যে আরবিআই নতুন নিয়ম করেছে যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে, বা ইউপিআই এর সঙ্গে যখন ফোন নাম্বার লিঙ্ক করা আছে, সেই ফোন নাম্বারটা কোনো কারণে যদি ভ্যালিড না হয়, কি কি কারণ হতে পারে? ফোনের রিচার্জ শেষ, ফার্দার রিচার্জ করলাম না, ফোন হারিয়ে গেল, সিম চুরি হয়ে গেল, সিম ভেঙে গেল, নানান রকম সমস্যা হতে পারে। আর আরও একটা যেটা বড় সমস্যা, যে ফোনে যদি আমি রিচার্জ না করি, এখনকার কোম্পানিগুলো যেগুলো স্টার্ট করেছে, জিও বলো, এয়ারটেল বলো, ভোডাফোন বলো, যা বলো, যে ভাই তোমার ওই নাম্বার অন্য কারোর কাছে দিয়ে দেবে। আমার সঙ্গেই এই জিনিসটা ঘটেছে, ঠিক। মানে আমার একটা নাম্বার আগে ছিল, সেই নাম্বারে আমি
রিচার্জ করতাম না 3 মাস থেকে 4 মাস। তো পরবর্তীতে মানে 3-4 মাস ধরে ফোনের সিম বন্ধ, 3-4 মাস পরে হঠাৎ চালু হয়েছে, কেউ আমাকে ফোন করেছে, বলছে অন্য জায়গাতে ফোন চলে গেছে। তার মানে কি কোম্পানিগুলো কি করছে, সেই নাম্বার থেকে নতুন নাম্বার ক্রিয়েশন না করে সেই নাম্বারটাই অন্য কারোর কাছে দিয়ে দিচ্ছে, সেই নাম্বারটাই অন্য কেউ মানে ইউজ করছে। এবার ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে কি সমস্যা হবে ভাবো। ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে ওটিপি লাগে, একটা পিন লাগে, ঠিক আছে। তো এই যে নাম্বার যখন ব্লক থাকবে তখন সেই নাম্বারটা ওপেন করার সময় তোমাকে ওটিপি জানতে চাইবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। সেই ওটিপি যে ফোনে আসবে মানে যে সিমে আসবে সেই নাম্বার তো তোমার কাছে নেই, সেটা অন্য কেউ ইউজ করছে, তো ওটিপিটা তার ফোনে আসবে। এবার সেখান থেকে তুমি ওটিপি কেমনভাবে পাবে? ওই জন্য আরবিআই নিয়ম করেছে যে যে ফোন নাম্বারগুলো ইউপিআই এর সঙ্গে কানেক্টেড আছে কিন্তু ভ্যালিড নেই, সেই ইউপিআই আইডিগুলোকে পুরো ব্লক করে দেওয়ার। আবার নতুন করে সিম মানে অ্যাক্টিভেট করে হোক বা ওই নাম্বার অ্যাক্টিভেট করে হোক, নতুন সিম কিনে হোক, নতুন করে ইউপিআই চালু রাখতে হবে। তার মানে ফোন নাম্বার ভ্যালিড দরকার। ফোন নাম্বার যদি ভ্যালিড না থাকে তাহলে ইউপিআই আইডি ব্লক হয়ে যাবে, এটা একটা জিনিস। কারণ তোমরা একটা মানে ফিল্মের নাম বলবো, হ্যাঁ, জান্তারা। তো ওই ফিল্মে তুমি দেখেছো যে কিভাবে ফ্রড কেসে, ঠিক, ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে, ওটিপি নিয়ে, ঠিক আছে, পুরো ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়া যায়। তো এই যে সোশ্যাল অ্যাওয়ারনেস, এই যে ফ্রড কেস, এই ফ্রড কেসগুলোকে আটকানোর জন্য আরবিআই এর তরফ থেকে এই নতুন নিয়মটা এসছে। এটা যথেষ্ট ভালো নিয়ম, এটা ঠিক আছে। কিন্তু এই যে এটিএম ট্রানজাকশন ফি বাড়িয়ে দিল, এই এটিএম ট্রানজাকশন ফি বাড়িয়ে দেওয়ার জন্য যেটা বললাম যে যারা স্মল ইউনিটের ব্যবসায়ী আছে, যারা পুরো ব্যবসাটা ক্যাশের মাধ্যমে চালায়, তাদের একটা বিরাট সমস্যা হয়ে গেল। এবং এটিএম ট্রানজাকশন যারা বেশি করে তাদের ক্ষেত্রে তো মারাত্মক সমস্যা। এটা 2 টাকা 1 টাকার ব্যাপার নয়, এটা লামসাম অ্যামাউন্টে কোথায় গিয়ে দাঁড়াবে এর কোনো ঠিক নেই। এটাও গভর্নমেন্টের একটা ইনকামের সোর্স। যাই হোক, তো এই হচ্ছে বিষয়। ওটা মানে মে মাসের 1 তারিখ থেকে, নেক্সট মান্থের 1 তারিখ থেকে এটিএম এর ব্যাপারটা চালু হচ্ছে, আর এটা তো এপ্রিলের 1 থেকে চালু হয়েই গেছে। এই ইউপিআই এর ব্যাপারটা আগে ছিল না, এটা নতুন করে নিয়ম করা হয়েছে। তো এটা একটা ঠিক জিনিস, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে এটিএম ট্রানজাকশন ফি, ইন্টারচেঞ্জ ফি যে বেড়ে যাচ্ছে, এটা নিয়ে তোমাদের কি বক্তব্য, আপনাদের কি বক্তব্য, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর কি, এই সব কিছু নেগেটিভ চলছে চারিদিকে, এটাও একটা নেগেটিভ জিনিস, পজিটিভ জিনিস তো দেখতে পাচ্ছি না। মনে হলো যে এই জিনিসটা যারা আজকে অ্যাসপিরেন্ট আছো, তারাও তো কোনো না কোনো জায়গায় ছোটোখাটো কাজের সঙ্গে যুক্ত, সবাই হয়তো নাও, কেউ কেউ তো যুক্ত, তো তাদের ক্ষেত্রে মনে হলো যে এই জিনিসটা জানাটা খুব দরকার। এটা বাংলাতে এখনো পর্যন্ত সেইভাবে হয়তো এই জিনিসটা অনেকে জানে না, সেটা জানানোর জন্যই তোমাদের সামনে এই ভিডিওটা করা। যাই হোক, নেক্সট ভিডিওতে সবার সঙ্গে আবার দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।